বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয়, বললেন রাজসাক্ষী আফজালুর রহমান। ওসি সাইড এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয়। বুধবার ১৯ নভেম্বর ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে এসব কথা বলেছেন পুলিশের এসআই শেখ আফজালুল হক। আজ ৫ই আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারার জন্য তাদের পরিবার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের এই সদস্য। এরপর জানাবো নির্বাচনকে শান্তিপূর্ণ এবং আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ এবং আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েশন সিরিমনিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। এদিকে যুবদল নেতা হত্যা মামলায় ২ শীর্ষ সন্ত্রাসীর আটকের কথা জানালো র‍্যাব। রাজধানীর পল্লবী থানায় যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলায় ২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন, বুকপোড়া সুজন। আজ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব ৪-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি। এবারে জানাবো আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিসি আদালতে মামলা চালাতে পারবে না বলছে হাইকোর্ট। বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের হাইকোর্টে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরের সালিসি আদালতে মামলা চালাতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। আজ রিট আবেদনকারী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আফজালুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এবং সর্বশেষ জানাবো বিজয় দিবস উপলক্ষে কোনো ধরনের নাশকতার সংখ্যা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় দিবস উপলক্ষে দেশের মধ্যে কোনো ধরনের নাশকতামূলক পরিকল্পনার কোনো ধরনের আশঙ্কা নেই। বিজয় দিবস সঠিকভাবে পালন করতে সবাইকে উদ্বুদ্ধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। ওসি সাইড এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয়। বুধবার ১৯ নভেম্বর ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে এসব কথা বলেন পুলিশের এসআই শেখ আফজালুল হক। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ২৪-এর ৫ই আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এদিন আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আফজালুল। ট্রাইব্যুনাল ২-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এই মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে
দেওয়া জবানবন্দিতে গত বছরের ৫ অগস্ট ঘটে যাওয়া ঘটনার পুরো বর্ণনা তুলে ধরেন রাজসাক্ষী আফজালুল। যদিও মধ্য পুরানোর সময় তিনি ছিলেন না, তবে ১৫ আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে সে জানতে পারেন লাশ পুড়িয়ে দেওয়ার কথা। আশুলিয়া থানার তৎকালীন ওসি সাইদ ও এসআই বিশ্বজিৎ মিলে ৬টি মর্ধ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন বলে জানান তিনি। অবশেষে তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। চলতি বছরের ২১ আগস্ট এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। ওই সময় উপস্থিত ৮ আসামি ৭ জনই নিজেদের নির্দোষ দাবি করেছেন, তবে দোষ স্বীকার করে এসআই শেখ আফজালুল হক একই সঙ্গে রাজসাক্ষী হতে চেয়ে মামলার ব্যাপারে যা জানেন সব আদালতের কাছে বলতে চান। পরে তার দোষ স্বীকারের অংশটুকু রেকর্ড করা হয়। একই সঙ্গে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রাজসাক্ষী হওয়ার অনুমতি পেয়েছেন তিনি। হাসিনার বিরুদ্ধে যেমন চৌধুরী আব্দুল্লাল মামুন সাক্ষ্য দিয়েছেন, তেমনি পুলিশ সদস্যদের বিরুদ্ধে এই পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন। নির্বাচনকে শান্তিপূর্ণ এবং আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছেন, এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সবথেকে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যেন দেশের মধ্যে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হতে পারে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার সেভাবেই কাজ করছেন। তিনি ইতিমধ্যেই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এবারের নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য তিনি ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। তাই তিনি নির্বাচনটা যেন ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সেজন্য তিনি ইতিমধ্যেই এই ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে করে এবারের নির্বাচনটা ইতিহাসে সবথেকে ভালো মানের নির্বাচন হয় সেই ব্যবস্থা নিতে চেয়েছেন। এজন্য সরকার কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সরকার সবগুলো বিষয়াদি নিয়ে তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। তিনি সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন তারা যেন আগামী নির্বাচনে সরকারকে সব রকমের সহযোগিতা করে, যাতে করে এবারের নির্বাচনটি ইতিহাস সৃষ্টি করতে পারে দেশের মধ্যে। দেশের প্রতিটি মানুষ ১৭ বছরের পর ভোট দেওয়ার জন্য মুখে আছে, তাই সবার প্রতি দায়িত্বশীল আচরণ করতে সরকারের আহ্বান। যুবদল নেতা হত্যা মামলায় ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার। রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলায় ২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন ও বুকপোড়া সুজন। বুধবার ১৯ নভেম্বর দুপুরে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে র্যাব ৪-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি। তিনি জানান, গত সোমবার সন্ধ্যায় পল্লবী পুরানো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে বসেছিলেন যুবদলের ওই নেতা। সেখানে গিয়ে এই দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে যুবদলের ওই নেতাকে হত্যা করে। এই ঘটনা ঘটার পর পুরো দেশের মধ্যে নানারকম সমস্যা বিশৃঙ্খল পরিস্থিতি তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরই তাদেরকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব দুষ্কৃতকারীরা দেশের অভ্যন্তরে বসে বিভিন্ন সময় সাধারণ মানুষকে হত্যা করছে। এর আগে চট্টগ্রামে বিএনপি নেতার এক গণসমাবেশে বিএনপির এমপি পদপ্রার্থী ব্যক্তির ডান পাশে এক শীর্ষ সন্ত্রাসীকে অপর গ্রুপের লোকজন গুলি করে হত্যা করে। এই ঘটনার পর থেকেই সম্পূর্ণ জামাতের উপর দোষ চাপিয়ে দিতে চেয়েছিল বিএনপি, কিন্তু শেষ পর্যন্ত জামাতের প্রতি আর দোষ চাপাতে পারেনি বিএনপির নেতৃত্ববৃন্দরা। তাদের কাছে জিজ্ঞাসা করা হলে আপনাদের গণসংযোগে এই শীর্ষ সন্ত্রাসী কোর্ট থেকে আসলো, তখন তারা এ ব্যাপারে কোনো কথা বলতে পারেনি। অবশেষে জানা যায় ওই শীর্ষ সন্ত্রাসী মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। শুধু বাংলাদেশ জামাত ইসলামের নামে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দরা, কিন্তু প্রকৃতপক্ষে একটি আদর্শিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম।
আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিসি আদালতে মামলা চালাতে পারবে না বলছে হাইকোর্ট। বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের হাইকোর্টের তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিসি আদালতে মামলা চালাতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। বুধবার 19 নভেম্বর রিট আবেদনকারী ব্যারিস্টার আব্দুল কায়েমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আদেশ দিয়েছে। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ে তদন্ত করতে এবং 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয় 19 নভেম্বর। তখন সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সংক্রান্ত নথি দাখিল করতেও বলা হয়েছে। হাইকোর্টের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে হাইকোর্ট। এরপর থেকে এই বিষয়টি সামনে আসে। সরকার এখন চাইলে সেটি আর করতে পারবে না। তাই আদানি গ্রুপ এবং বাংলাদেশ সরকার যে সালিসি আদালতে সিঙ্গাপুরে যার যে বিষয়টি তারা বলেছিল আদতে তারা এটা এখন আর করতে পারবে না, কারণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমস্যা তৈরি হয়েছে। সুতরাং এখন আর এই ধরনের কর্মকাণ্ড করতে পারবে না। তাই এই বিষয়গুলো খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন থেকে সরকার চাইলে আর এগুলো করতে পারবে না। ইতিমধ্যে এসব বিষয় দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে।